ওয়ালাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা ভালো আছো না সবাই? স্যার, আলহামদুলিল্লাহ ভালো। ওকে, ক্লিয়ার শোনা যায় তো? এবং ক্লিয়ার দেখা যায়? স্যার, দেখা যায়। ওকে, গুড। তাহলে আমরা ক্লাস শুরু করে দিই, হ্যাঁ? দেরি না করি আর। শুরু করেন। ওকে, পরের ক্লাস থেকে দেরি করবে না, সবাই একেবারে টাইম মতো জয়েন করবে। তাহলে আমরা শুরু করি। গতদিন আমরা অর্থনীতির মৌলিক সমস্যাগুলো সম্পর্কে পড়ছিলাম। অর্থনীতির মৌলিক সমস্যাগুলো কি কি? তো অর্থনীতির তিনটি মৌলিক সমস্যা ছিল পল এসিমনসনের মতে: কি কি দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। আজকে আমরা সুযোগ ব্যয় কি, এই সুযোগ ব্যয় সম্পর্কে জানবো আর কি। তাহলে শুরু করি। কি শুরু করবো? ওকে, আচ্ছা, সুযোগ ব্যয় কি তোমরা কি জানো? সুযোগ ব্যয় কি কেউ বলতে পারবে? একটু আইডিয়া দাও, তারপরে আমি বুঝাই দিই। কে জানো বলো তো, সুযোগ ব্যয় কি? একটি একটি দ্রব্যের উৎপাদন বাড়ানোর জন্য অপর একটি দ্রব্যের যে পরিমাণ ছেড়ে দিতে হয় ওইটাই হচ্ছে সুযোগ ব্যয়। গুড, এই তো জানো তো। আচ্ছা, সেই সুযোগ ব্যয় কিভাবে ব্যাখ্যা করা যায়, সুযোগ ব্যয়ের প্রকারভেদ বা সুযোগ ব্যয়ের ধরন, আর সেগুলো রেখাচিত্রের সাহায্যে কিভাবে ব্যাখ্যা করব, উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে কিভাবে ব্যাখ্যা করা যায়, সেটা আজকে আমরা শিখব। তাহলে সুযোগ ব্যয় কি? যে কোনো একটি দ্রব্যের উৎপাদন বাড়াতে গেলে অপর দ্রব্যের উৎপাদন যে পরিমাণ ছেড়ে দিতে হয় সেটাকেই বলে সুযোগ ব্যয়। তো সুযোগ ব্যয় শুধু দ্রব্যের ক্ষেত্রে হিসেব করা হয় না, সুযোগ ব্যয় সব ক্ষেত্রে হিসেব করা যায়। তো প্রথমে একটু বোঝার চেষ্টা করি। ধরে নেই তোমার কাছে 1,00,000 টাকা আছে। তো 1,00,000 টাকা যদি তুমি ব্যাংকে রেখে দাও, তাহলে বিনা পরিশ্রমে ধরো প্রতি মাসে সেখান থেকে 700 থেকে 800 টাকা পাবে বিনা পরিশ্রমে। ব্যাংকে জমা রাখলা এই 1,00,000 টাকা, 1,00,000 টাকা ব্যাংকে জমা রাখলে তুমি প্রতি মাসে সেখান থেকে মুনাফা হিসেবে 700 টাকা পাবে। এখন তুমি কি করলা? ব্যাংক থেকে এই টাকাটা তুলে নিয়ে এসে একটা জায়গায় ইনভেস্ট করলা, ওই 1,00,000 টাকাই ইনভেস্ট করলা। তো সেখান থেকে প্রতি মাসে তুমি 2,000 টাকা পাচ্ছ। তো এই ইনভেস্ট করার কারণে তোমাকে কি করতে হবে? একটু পরিশ্রমও দিতে হবে। তো 1,00,000 টাকা যখন তুমি ব্যাংকে রেখে দিয়েছিলা, তখন তোমার লাভ হতো 700 টাকা, প্রতি মাসে বিনা পরিশ্রমে 700 টাকা পেতা। এখন ওই 1,00,000 টাকা যদি তুমি ব্যাংক থেকে তুলে নিয়ে আসো, তুলে নিয়ে এসে অন্য একটা জায়গায় ইনভেস্ট করো, সেখান থেকে তুমি প্রতি মাসে 2,000 টাকা লাভ পাচ্ছ, তাহলে কি করবে? তুমি অবশ্যই ইনভেস্ট করবে। তাহলে দেখো, যখন ব্যাংকে জমা রেখে দিয়েছিলা টাকাটা, তখন তুমি 700 টাকা পাইতা। কিন্তু ব্যাংক থেকে তুলে নিয়ে আসার কারণে তুমি এই 700 টাকা আর পাবে না, এই 700 টাকা পাবে না। তখন তুমি তার পরিবর্তে 2,000 টাকা পাচ্ছ। তাহলে যখন ব্যাংকে ছিল তখন 700 টাকা পাইতা, আর যখন ইনভেস্ট করলা তখন 2,000 টাকা পাচ্ছ। তাহলে এই 2,000 টাকা পাওয়ার জন্য ব্যাংক থেকে যে 700 টাকা পেতা, সেটা তোমাদেরকে কি করতে হলো? ছেড়ে দিতে হলো। অর্থাৎ এই 700 টাকা তুমি এখন আর পাচ্ছ না। তাহলে কি করলা? তুমি এই 2,000 টাকা পাওয়ার আশায় এই 700 টাকা ছেড়ে দিয়েছো। তাহলে এই যে 2,000 টাকার জন্য তুমি এই যে আগের যে 700 টাকা তুমি পেতা বিনা পরিশ্রমে, সেটা ছেড়ে দিয়েছ, সেটাই হলো সুযোগ ব্যয়। কার সুযোগ ব্যয়? এই 2,000 টাকার সুযোগ ব্যয়। বোঝা গেছে? তো এখন তুমি যদি মনে করো যে না, আমার পরিশ্রম ভালো লাগে না, আমি পরিশ্রম করব না, আবার ওই ব্যাংকে গিয়ে টাকা রেখে দিলা, তাহলে আবার সেই 700 টাকা পাবা। তখন এই 2,000 টাকা আর পাবে না। তাহলে দেখো, যখন তুমি ব্যাংকে রেখে দিচ্ছ তখন 700 টাকা পাচ্ছ। তাহলে এই 700 টাকা পাওয়ার জন্য এখন এই 2,000 টাকা তুমি আর পাবে না। এখান থেকে যে তুমি 2,000 টাকা পাইতা, এই 2,000 টাকা আর পাচ্ছ না। তাহলে এই 700 টাকার জন্য তোমাকে কি করতে হলো? এই 2,000 টাকা ছেড়ে দিল, মানে তুমি ছেড়ে দিলা। তাহলে ব্যাংকে রেখে 700 টাকা পাওয়ার জন্য তুমি 2,000 টাকা ছেড়ে দিয়েছ। তাহলে এই 700 টাকা পাওয়ার সুযোগ ব্যয় হলো 2,000 টাকা। তাহলে আমাদের কোনটা করা উচিত? 1,00,000 টাকার জন্য টাকা ব্যাংকে রেখে দেব নাকি ইনভেস্ট করব, কোনটা করা উচিত? ইনভেস্ট করব। ইনভেস্ট করব। তাহলে এই কেউ যদি সুযোগ ব্যয় সম্পর্কে ডিটেলস জানতে পারে, তাহলে সে কখনোই কোনো কিছুতে ঠকবে না এবং ব্যবসাও কখনো লস করবে না। কারণ আমরা আসলে বুঝি না কোনটা ছেড়ে কোনটা ধরবো, এবং যেটা ছেড়ে দিলাম সেটার জন্য যেটা ধরলাম সেটার অপরচুনিটি কস্ট বেশি,
নাকি আমি যেটা ছেড়ে দিলাম সেটার অপরচুনিটি কস্ট বেশি? তো এই সুযোগ ব্যয়ের ইংরেজি হলো অপরচুনিটি কস্ট। তাহলে আমি যদি 700 টাকা নিতে চাই, তাহলে আমাকে 2000 টাকা ছেড়ে দিতে হচ্ছে। তাহলে এই ব্যাংকের 700 টাকার জন্য আমার এই 2000 টাকা ছেড়ে দিলাম। তাহলে এই 700 টাকার সুযোগ ব্যয় হলো 2000 টাকা। আর যদি ইনভেস্ট করে আমি এই 2000 টাকা অর্জন করতে চাই, তাহলে এই 700 টাকা আর পাবো না। তাহলে এই 2000 টাকার জন্য 700 টাকা ছেড়ে দিলাম। তাহলে কোন ক্ষেত্রে অপরচুনিটি কস্ট অর্থাৎ সুযোগ ব্যয় কম? কোন ক্ষেত্রে সুযোগ ব্যয় কম? 2000 টাকার। এই 2000 টাকার ক্ষেত্রে সুযোগ ব্যয়টা আমার কম। তাহলে আমি কি করব? এই ইনভেস্ট করে এই 2000 টাকা অর্জন করার চেষ্টা করব। আর অনেকেই কি করে, না ইনভেস্ট করার দরকার নাই, আমি বুঝলামই না যে এখান থেকে আমি 2000 টাকা পাইতাম, আমি এখানেই ইনভেস্ট করলাম। তো এই 700 টাকা পাওয়ার জন্য 2000 টাকা ছেড়ে দিলাম। অর্থাৎ এই 700 টাকার সুযোগ ব্যয় হলো 2000 টাকা। তো আমরা যখন যেটা উৎপাদন করি বা যখন যে কাজে ইনভেস্ট করি, তো সেটার যে একটা বিকল্প ব্যবহার থাকে সবসময়, আমরা সেটা বুঝি না। তো প্রতিটা জিনিসেরই একটা বিকল্প ব্যবহার আছে। তো প্রত্যেকটা জিনিসের বিকল্প ব্যবহার থেকে আমরা তার অপরচুনিটি কস্ট অ্যানালাইসিস করতে পারি। আমরা যদি সঠিকভাবে কোনো প্রজেক্টের অপরচুনিটি কস্ট অ্যানালাইসিস করতে পারি, তাহলে আমরা কোনো প্রজেক্ট থেকেই বিফল হব না বা কোনো ইনভেস্টমেন্ট থেকে কখনোই ক্ষতিগ্রস্ত হব না। কেন? কারণ আমি ওই ইনভেস্টমেন্টের অপরচুনিটি কস্ট অ্যানালাইসিস করে ফেলছি যে আমি এখন যেই খাতে বিনিয়োগ করতেছি সেই খাতের সুযোগ ব্যয়টা সবচেয়ে কম। তাহলে যেখানে সুযোগ ব্যয় সবচেয়ে কম, সেখানে লাভবান হওয়ার সম্ভাবনা তত বেশি। তাহলে শুধুমাত্র দ্রব্য উৎপাদনের ক্ষেত্রেই নয়, যে কোনো ক্ষেত্রেই সুযোগ ব্যয় বিবেচনা করা যায়। তাহলে কোনো একটি দ্রব্য উৎপাদন করতে গেলে অপর দ্রব্যের উৎপাদন যে পরিমাণ ছেড়ে দিতে হয় সেটাকে বলা হচ্ছে সুযোগ ব্যয়। তো সংজ্ঞার ক্ষেত্রে আমরা শুধুমাত্র দ্রব্য দিয়েই বলি। তো এটা আরো অন্যভাবে বোঝা যায়, যেমন আমি আমার এই জমিতে ধান উৎপাদন করব। যদি ধান উৎপাদন করি তাহলে 100 মণ ধান উৎপাদন হয়। আর যদি পাট উৎপাদন করি তাহলে পাট উৎপাদন হয় 40 মণ। তাহলে ধান যদি উৎপাদন করি তাহলে আর পাট উৎপাদন করতে পারবো না। সম্পূর্ণ জমিতে যদি ধান উৎপাদন করি তাহলে আমি এই পাট উৎপাদন করতে পারবো না। আবার যদি পাট উৎপাদন করি তাহলে ধান উৎপাদন করতে পারবো না। আমার আসলে কোনটা উৎপাদন করা উচিত বলো? ধান। ধান উৎপাদন করা উচিত। আচ্ছা, ধানের সুযোগ ব্যয় কত? 40। 40 মণ পাট। আর পাটের সুযোগ ব্যয় কত? 100 মণ ধান। 100 মণ ধান। তা আমি কি ধানের দাম লিখছি? না। ধানের দাম কিন্তু লিখি নাই। তো ধরে নিলাম ধানের মণ হলো 500 টাকা। তাহলে আমি টোটাল কত টাকা ইনকাম করতে পারবো? কত বলো তো? 50,000 টাকা ইনকাম করতে পারবো। আর পাটের মণ হলো 2000 টাকা। তাহলে আমি এখান থেকে কত টাকা ইনকাম করতে পারবো? 20,000, সরি সরি স্যার, 80,000 টাকা। 80,000 টাকা। 1 কোটি। এখন দেখো, একটু আগে তুমি বলছিলা যে ধান উৎপাদন করব, এখন তুমি কি বলবে? করব এখন না। পাট উৎপাদন ধান ধান করতেছি। উৎপাদন করব না, পাট উৎপাদন করব। তো আমাদের দেশের কৃষকদেরকে যদি এই অপরচুনিটি কস্ট বুঝাই দেওয়া হয়, তাহলে কখনোই দ্রব্য সামগ্রী উৎপাদন করে ক্ষতিগ্রস্ত হবে না, লসের সম্মুখীন হবে না। তো আমরা আসলে এই অপরচুনিটি কস্ট বুঝি না। অপরচুনিটি কস্ট সব ক্ষেত্রেই প্রযোজ্য। কৃষিক্ষেত্র, শিল্পক্ষেত্র, তুমি নতুন কোনো একটা জায়গায় ইনভেস্ট করবে, সব জায়গায়। তুমি পড়াশোনা করবে, এক দেশে যাওয়া খরচ কীরকম, অপর দেশে যাওয়া খরচ কীরকম, সেক্ষেত্রেও অপরচুনিটি কস্ট অ্যানালাইসিস করতে পারো। ধরো তুমি দেশের বাইরে পড়াশোনা করতে যাবে, তো দুই দেশের পড়ালেখার গুণগত মান এবং খরচ সব কিছু তোমাকে কি করতে হবে? অ্যানালাইসিস করতে হবে। দেখবা যেটাতে অপরচুনিটি কস্ট কম, সুযোগ বেশি, তখন সেটা তোমাকে গ্রহণ করতে হবে। তাহলে অপরচুনিটি কস্ট সব ক্ষেত্রে হিসেব করা যায়। আর অপরচুনিটি কস্ট হিসেব করে তুমি যেই প্রজেক্টটা নেবে, তুমি অবশ্যই সেটাতে সফল কাম হবে। অপরচুনিটি কস্ট অর্থাৎ সুযোগ ব্যয়ের মূল উদ্দেশ্যই হলো এটা। সব কিছুর ক্ষেত্রে এই অপরচুনিটি কস্ট হিসেব করতে হয়। বোঝা গেছে? তাহলে আমরা কি ধান উৎপাদন করব? ধান 100 মণ উৎপাদন হলেও ধানের দাম কিন্তু কম, তার জন্য ধান উৎপাদন করছি না। তো তখন পাটের দাম বেশি হওয়ার কারণে পাট কম উৎপাদন হলেও আমি পাট থেকেই কিন্তু লাভবান হচ্ছি। ধান উৎপাদন করলে আমাকে 80,000 টাকা ছেড়ে দিতে হবে। তাহলে 50,000 টাকার সুযোগ ব্যয় হলো 80,000 টাকা।
আর যদি পাট উৎপাদন করি তখন ৮০,০০০ টাকা পাবো, ধানটা আর পাবো না, মানে ৫০,০০০ টাকা ছেড়ে দিতে হবে। তাহলে ৮০,০০০ টাকার জন্য ৫০,০০০ টাকা ছেড়ে দিব, এটা হলো সুযোগ ব্যয়। তাহলে আমি কোনটার ক্ষেত্রে অপরচুনিটি কস্ট কম দেখতেছি? পাট যখন উৎপাদন করতেছি তখন আমি ছেড়ে দিচ্ছি ৫০,০০০। তো এই পাটের অপরচুনিটি কস্ট হলো ৫০,০০০ টাকা ধান। আর যদি ধান উৎপাদন করি তখন আমি ছেড়ে দিচ্ছি ৮০,০০০ টাকা। এটাকেই বলা হচ্ছে ধানের অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। তাহলে ধান উৎপাদন করলে আমার সুযোগ ব্যয় বেশি, ৮০,০০০ টাকা, আর পাট উৎপাদন করলে সুযোগ ব্যয় আমার কম, ৫০,০০০ টাকা। তাই আমি যেখানে সুযোগ ব্যয় কম সেটাই উৎপাদন করব। তো এটাই হলো অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। বোঝা গেছে? ক্লিয়ার? জি স্যার। ওকে। তো আরো একভাবে ব্যাখ্যা করা যায়, সেটা কি? ধরো আমি এই জমির অর্ধেক ভাগে ধান আর অর্ধেক ভাগে পাট উৎপাদন করলাম। তাহলে অর্ধেক ভাগে ধান যদি উৎপাদন করি কত মন হবে? ৫০ মন। আর অর্ধেক ভাগে পাট উৎপাদন করলে কত মন হবে? ২০ মন। ধরো এবার আমি ধানের উৎপাদন বাড়াতে চাই। ধানের উৎপাদন যদি বাড়াতে চাই তাহলে পাটের উৎপাদন কি করতে হবে? ছেড়ে দিতে হবে। অবশ্যই কমাইতে হবে। কেন? আমি 50-50 চাষ করলাম, এখন ধান যদি উৎপাদন বেশি করতে চাই তাহলে পাট উৎপাদনের জমি আমাকে কমাইতে হবে। তাহলে বেশি এলাকা জুড়ে ধান উৎপাদন করতে হবে আর কম এলাকা জুড়ে পাট উৎপাদন করতে হবে। তো এবার ধরো ধান আমি ৭০ মন ধান পাইলাম আর ১০ মন পাইলাম পাট। ধান উৎপাদন বাড়ায় দেওয়ার কারণে ৭০ মন ধান পাইলাম আর ১০ মন পাইলাম পাট। আর আগে আমি ধান পাইতাম ৫০ মন আর পাট পাইতাম ২০ মন। তো বলো তো, আগে ৫০ মন ধান উৎপাদন করতাম 50-50 জমিতে আর ২০ মন পাট উৎপাদন করতাম। এবার আমি ধানের উৎপাদন বাড়াইলাম। ধানের উৎপাদন বাড়ানোর কারণে বেশি জায়গা জুড়ে ধান আর অল্প জায়গা জুড়ে পাট চাষ করলাম। তার জন্য ধানের উৎপাদন বাড়লো আর পাটের উৎপাদন কি কমলো। যেহেতু বেশি জমিতে ধান চাষ করছি তাহলে অবশ্যই কমবে। তাহলে একটা দ্রব্য উৎপাদন বাড়ানোর জন্য অপর দ্রব্যের উৎপাদন কি মাস্ট বি হ্রাস পাবেই। তো এখন বলো তো, আমি যে উৎপাদন বাড়ালাম এক্ষেত্রে আমার সুযোগ ব্যয় কত হবে? আমার ধানের উৎপাদন কতটুকু বাড়ছে? ১০ মন স্যার। ২০ মন। ধানের উৎপাদন বাড়ছে কতটুকু দেখো? 20 মন। ২০ মন। ধানের উৎপাদন বাড়ছে ২০ মন। আর পাটের উৎপাদন কমছে কতটুকু? 10 মন। ১০ মন। পাটের উৎপাদন কমছে ১০ মন। তাহলে ২০ মন ধান বেশি উৎপাদনের জন্য আমার ১০ মন পাট কি কম উৎপাদন হলো, মানে ১০ মন পাটের উৎপাদন কি ছেড়ে দিতে হলো। তাহলে এই যে ২০ মন ধান উৎপাদন করলাম, এই ২০ মন ধানের সুযোগ ব্যয় হলো এই ১০ মন পাট। বোঝা গেছে? তাহলে যেই দ্রব্যটা বেশি উৎপাদন করব সেটা যে পরিমাণ উৎপাদন বেশি হবে সেটার জন্য অপর দ্রব্যের উৎপাদনটা যতটুকু কমে যাবে সেটাই হবে সুযোগ ব্যয়। বোঝা গেছে? তাহলে এটাই আমরা এবার চিত্রের সাহায্যে কিভাবে ব্যাখ্যা করা যায়, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে কিভাবে ব্যাখ্যা করা যায় সেটা দেখব। ঠিক আছে? তো আমাদের উদ্দীপক হিসেবে এরকম একটা উৎপাদন সম্ভাবনা রেখা দেওয়া থাকবে। আমাদেরকে ব্যাখ্যা করতে বলবে যে সুযোগ ব্যয় ধারণাটি এই উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে ব্যাখ্যা করো, অথবা এই উদ্দীপকের আলোকে সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করো। ঠিক আছে? তাহলে আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে কিভাবে সুযোগ ব্যয় ব্যাখ্যা করা যায় সেটা একটু দেখি। তাহলে এটা হলো উদ্দীপক। আমরা অবশ্যই এটা অ্যান্সার করার জন্য খাতায় চিত্র আঁকবো। তাহলে এই যে ই থেকে এফ পর্যন্ত এটা হলো একটা উৎপাদন সম্ভাবনা রেখা, অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, মানে পিপিসি সংক্ষেপে। তো ভূমি অক্ষে কি দেখাইছি আমরা? এক্স দ্রব্য। আর লম্ব অক্ষে কি দেখাইছি? ওয়াই দ্রব্যের উৎপাদন। আর ই থেকে এফ পর্যন্ত এই রেখাটাকে আমরা কি বলতেছি? উৎপাদন সম্ভাবনা রেখা। আচ্ছা, এখন এর বিভিন্ন বিন্দুতে আমরা উৎপাদন অ্যানালাইসিস করব আর সেখান থেকেই সুযোগ ব্যয় নির্ণয় করব। তো উৎপাদন সম্ভাবনা রেখার ক্ষেত্রে আমাদের কি যে একটা নির্দিষ্ট পরিমাণ জমি আর আমাদের প্রযুক্তি এটা কি ফিক্সড, আর যা মূলধন আছে তার সবটাই সম্পূর্ণরূপে ব্যবহার করব, যা সম্পদ আছে সবটাই সম্পূর্ণরূপে ব্যবহার করব। তাহলে আমার এই নির্দিষ্ট জমিতে নির্দিষ্ট প্রযুক্তির সাপেক্ষে সম্পদের পূর্ণ ব্যবহারের ফলে
আমি যদি এক্স দ্রব্য উৎপাদন করি তাহলে এই উৎপাদন সম্ভাবনা রেখা অনুযায়ী এক্স দ্রব্যের উৎপাদন আমার কত হবে সর্বোচ্চ? ও এফ পরিমাণ। গুড, ভেরি গুড। এইদিকে যেহেতু এক্স দ্রব্যের উৎপাদন, তাহলে এক্স দ্রব্যের উৎপাদন যত এইদিকে যাব বাড়বে, বাড়তে বাড়তে এফ বিন্দু পর্যন্ত পৌঁছাবে। তাহলে আমরা বলবো সবসময় এখান থেকে ও থেকে এফ। তাহলে এক্স দ্রব্যের সর্বোচ্চ পরিমাণ উৎপাদন হবে ও এফ পরিমাণ। ও এফ পরিমাণ। তাহলে এফ বিন্দুতে যদি আমি উৎপাদন করি তাহলে আমার এক্স দ্রব্যটা সর্বোচ্চ পরিমাণ উৎপাদন হয় ও এফ। তখন ওয়াই দ্রব্যের উৎপাদন কি হয়? না, না, ওয়াই দ্রব্যের উৎপাদন হয় না, ওয়াই দ্রব্যের উৎপাদন হলো শূন্য। শূন্য। তাহলে আমি যদি এক্স দ্রব্য উৎপাদন করি আমার এই জমিতে, তাহলে সর্বোচ্চ পরিমাণ ও এফ পরিমাণ এই এক্স দ্রব্য উৎপাদন হয়, তখন কিন্তু ওয়াই দ্রব্য উৎপাদন হয় না। আচ্ছা, এবার আমি যদি আমার সব জমিতে ওয়াই দ্রব্য উৎপাদন করি তাহলে সর্বোচ্চ কতটুকু উৎপাদন হবে? ওইদিকে যেতে যেতে ই পর্যন্ত। তাহলে এই ই বিন্দুতে ওয়াই দ্রব্যের উৎপাদন সর্বোচ্চ। সর্বোচ্চ কত? ও ই। তখন এক্স দ্রব্যের উৎপাদন কত? 0। তার মানে হচ্ছে যে আমি যদি এক্স দ্রব্য উৎপাদন করি তখন ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারি না। আর সম্পূর্ণ জমিতে যদি ওয়াই দ্রব্য উৎপাদন করি তাহলে এক্স দ্রব্য উৎপাদন করতে পারি না, এক্স দ্রব্যের উৎপাদন শূন্য। এর মানে হলো যে আমি ওএফ পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন করলে ওই পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারছি না। এটা আমাকে কি ছেড়ে দিতে হচ্ছে। কেন? আমি যদি এক্স উৎপাদন করি তাহলে তো ওয়াই উৎপাদন হয় না, তাহলে ওয়াই এর উৎপাদনটা কি আমাকে বাদ দিতে হচ্ছে। তাহলে এই যে ওএফ পরিমাণ এই এক্স দ্রব্যের সুযোগ ব্যয় হবে এই ওয়াই দ্রব্যের পরিমাণ, ওই পরিমাণ ওয়াই দ্রব্য। আবার সম্পূর্ণ জমিতে যখন ওয়াই দ্রব্য উৎপাদন করতেছি তখন সর্বোচ্চ ওই পরিমাণ উৎপাদন পাচ্ছি, তখন কিন্তু আর এক্স হবে না। তাহলে ওই পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করলে আমার সুযোগ ব্যয় কত? যেটা হয় না, ও এফ কোনটা হয় না? ওই এক্স হয় না। তার মানে এক্স এর উৎপাদনটা তখন আমার সুযোগ ব্যয়। তাহলে আমি এইটা উৎপাদন করলে এটা হবে আমার সুযোগ ব্যয়, আর যদি এটা উৎপাদন করি তাহলে এটা হবে আমার সুযোগ ব্যয়। বোঝা গেছে? জি স্যার। কেন? আমি আমার সব জমিতে এক্স উৎপাদন করলে সর্বোচ্চ এটা উৎপাদন করতে পারবো, তখন আমাকে কোনটার উৎপাদন ছেড়ে দিতে হচ্ছে? ওয়াই এর উৎপাদন ছেড়ে দিতে হচ্ছে, ওয়াই উৎপাদন করতে পারছি না। তাহলে ওয়াই সর্বোচ্চ কতটুকু উৎপাদন হইতে পারতো? ওই পরিমাণ। তখন আমার এই ওই পরিমাণটা হলো সুযোগ ব্যয়। আর যদি আমি ওয়াই দ্রব্য উৎপাদন করি তখন এক্স এর সর্বোচ্চ পরিমাণটা হবে আমার সুযোগ ব্যয়। বোঝা গেছে? তাহলে সম্পূর্ণ জমিতে যখন আমি এক্স উৎপাদন করব সর্বোচ্চ পরিমাণ, তখন ওয়াই এর সর্বোচ্চ উৎপাদনটা হবে আমার সুযোগ ব্যয়। আর যখন আমি ওয়াই দ্রব্য সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করব তখন এক্স এর সর্বোচ্চ উৎপাদনটা হবে আমার সুযোগ ব্যয়। তাহলে ই বিন্দুতে উৎপাদন করলে আমার এটা হয় সুযোগ ব্যয় ও এফ, আর এফ বিন্দুতে উৎপাদন করলে আমার ও ইটা হয় সুযোগ ব্যয়। বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এবার আমরা আরেকটা বিন্দু দেখি যে পি বিন্দু। পি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন কতটুকু? ও এক্স ওয়ান। ও এক্স ওয়ান, ভেরি গুড। এই তো ও থেকে বলবো সবসময়, এই যে পি বিন্দু থেকে আমি যদি এক্স দ্রব্যের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি কি এক্স ওয়ান। তার মানে এক্স দ্রব্যের উৎপাদন হলো ও এক্স ওয়ান। আর ওয়াই দ্রব্যের উৎপাদন কত? এখান থেকে এখানে আসলে ওয়াই ওয়ান। তো বলবো এখান থেকে ওয়াই দ্রব্যের উৎপাদন কত? ও ওয়াই ওয়ান। তাহলে পি বিন্দুতে যখন উৎপাদন করতেছি তখন এক্স উৎপাদন হচ্ছে আমার ও এক্স ওয়ান, আর ওয়াই উৎপাদন হচ্ছে ও ওয়াই ওয়ান। এখন আমি পি বিন্দু থেকে কিউ বিন্দুতে যাব, অর্থাৎ কোন একটা দ্রব্যের উৎপাদন বাড়াবো বা এক্স এর উৎপাদন বাড়াইতে চাচ্ছি। তাহলে পি থেকে যদি কিউ বিন্দুতে চলে আসি তাহলে এবার এক্স এর উৎপাদন কতটুকু হলো? ও এক্স টু, ভেরি গুড। ও থেকে এক্স টু, ও এক্স টু, এক্স এর উৎপাদন ও এক্স টু হলো। আর ওয়াই এর উৎপাদন কত হবে? ও ওয়াই টু। তাহলে বলো তো পি থেকে যখন কিউ বিন্দুতে আমি চলে গেলাম তখন কি কোনো দ্রব্যের উৎপাদন বাড়লো? হ্যাঁ, কার উৎপাদন বাড়ছে? এক্স দ্রব্যের উৎপাদন বাড়ছে। কতটুকু? ও এক্স টু তো মোট উৎপাদন। আগে ছিল কোথায়?
আগে এতটুকু উৎপাদন x করতাম, সমান আর এখন x2 কিউতে আসলে কতটুকু উৎপাদন করতেছি? ও এক্স টু। ও তার মানে x2 এইটুকু পরিমাণ। বাড়লো। কতটুকু বাড়লো? এই যে এইটুকু বাড়লো। তাহলে এক্স এর উৎপাদন বাড়লো কতটুকু? x1 x1 x2 পরিমাণ। বোঝা গেছে? জি স্যার। ওকে। জি তো স্যার। পি বিন্দু থেকে কিউ বিন্দুতে আসার কারণে আমার ওয়াই দ্রব্যের উৎপাদনের কি পরিবর্তন হয়েছে? কমছে। কমছে। স্যার। কিভাবে বুঝলাম? যে আগে আমি এত দূর পর্যন্ত উৎপাদন করতাম পি বিন্দুতে, এই পি থেকে কিউতে আসার কারণে আমার উৎপাদন নেমে গেছে এইখানে। তাহলে আগে এতটা উৎপাদন করতাম ও ওয়াই ওয়ান, আর কিউ বিন্দুতে আসার কারণে এই যে কিউ বিন্দু অনুযায়ী ওয়াই দেখাচ্ছে এতটুকু, এখন এতটুকু উৎপাদন করতেছি। তাহলে কতটুকু কমে গেছে? এই যে এইটুকু উৎপাদন আমার কমে গেছে, অর্থাৎ এইটুকু ওয়াই দ্রব্যের উৎপাদন কমে গেছে। তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন হ্রাস পেল কতটুকু? y1 y2 ওয়াই ওয়ান ওয়াই টু। y2 এটা কি হ্রাস পায়, আর এই উৎপাদনটা কি বৃদ্ধি পায়। বৃদ্ধি পায়। প্রায় তাহলে এইটা আমরা বাড়াইলাম, এইটুকু উৎপাদন কি বাড়াইলাম, তার জন্য আমার অন্য দ্রব্যটার অর্থাৎ ওয়াই দ্রব্যটার উৎপাদন কমে গেল। কতটুকু কমলো? এইটুকু কমলো। তাহলে যেটা বাড়াইলাম তার জন্য অন্য দ্রব্যটা যেটা কমে গেল সেটাই হলো সুযোগ ব্যয়। তাহলে সুযোগ ব্যয় কত? এই ওয়াই ওয়ান ওয়াই টু পরিমাণ ওয়াই দ্রব্য। কার জন্য? এই যে x1 x2 পরিমাণ দ্রব্য উৎপাদন বৃদ্ধি করার জন্য। তাহলে x এর উৎপাদন যখন বাড়ে তখন y এর উৎপাদন কি হয়ে যায়? কমে যায়। তাহলে x এর উৎপাদন যতটুকু বাড়ে তার জন্য সুযোগ ব্যয় হলো y দ্রব্যের উৎপাদনটা যতটুকু কমে গেল। বোঝা গেছে? জি স্যার। তাহলে পি থেকে কিউ বিন্দুতে আসলে আমার সুযোগ ব্যয় কত? এতে কি বিন্দুতে আসলে আমার সুযোগ y1 y2 y1 y2 পরিমাণ y দ্রব্য। এই তো, এই হলো সুযোগ ব্যয়। এখন এটাই আমাদেরকে চিত্রের মাধ্যমে বর্ণনা করতে হবে। এই চিত্র খাতায় এঁকে বর্ণনা করব। তো কিভাবে বর্ণনা করব আমি একটু বলে দেই, মনোযোগ দিয়ে একটু শুনে নাও। ভূমি অক্ষে x দ্রব্য, চিত্রের লম্ব অক্ষে y দ্রব্য। ই এফ একটি উৎপাদন সম্ভাবনা রেখা। তো শুরুতেই তো আমরা সুযোগ ব্যয়ের সংজ্ঞা দিয়ে দিব। তাহলে ইএফ হলো একটি উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা যদি আমাদের জমি এবং নির্দিষ্ট প্রযুক্তি ও সম্পদের পূর্ণ ব্যবহারের ফলে সকল সম্পদ যদি এক্স দ্রব্য উৎপাদনে ব্যবহার করি, এক কথায় সকল সম্পদ যদি আমরা এক্স দ্রব্য উৎপাদনে ব্যবহার করি, তাহলে এক্স দ্রব্য উৎপাদন হয় সর্বোচ্চ এফ বিন্দুতে, মানে ও এফ পরিমাণ। তখন ওয়াই দ্রব্য উৎপাদন করা যায় না, ওয়াই দ্রব্যের উৎপাদন শূন্য। আবার আমাদের সমস্ত সম্পদ আমরা যদি ওয়াই দ্রব্য উৎপাদনে ব্যবহার করি, তাহলে ওয়াই দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন হয় এই যে ইতে, অর্থাৎ ও ই পরিমাণ। তখন এক্স দ্রব্য উৎপাদিত হয় না। এর মানে হলো যে আমরা ও এফ পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন করলে ও ই পরিমাণ ওয়াই দ্রব্যের উৎপাদনটা ছেড়ে দিতে হচ্ছে। তাহলে ও এফ পরিমাণ এক্স দ্রব্যের সুযোগ ব্যয় হলো ও ই পরিমাণ ওয়াই দ্রব্য। আবার ওয়াই দ্রব্য উৎপাদন করলে ও ই পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন হয়, তখন আমার সুযোগ ব্যয় হবে ও এফ পরিমাণ এক্স দ্রব্য। বোঝা গেছে? জি স্যার। এবার উৎপাদন সম্ভাবনা রাখার একটি বিন্দু হলো পি। পি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন ও এক্স ওয়ান, আর ওয়াই দ্রব্যের উৎপাদন ও ওয়াই ওয়ান। পি থেকে কিউ বিন্দুতে গেলে এক্স দ্রব্যের উৎপাদন এই যে আমরা দেখতে পাচ্ছি কতটুকু হবে? ও এক্স টু, আর ওয়াই দ্রব্যের উৎপাদন হবে ও ওয়াই টু পরিমাণ। পি থেকে কিউ বিন্দুতে যাওয়ার কারণে আমার এক্স দ্রব্যের উৎপাদন বাড়ে। কতটুকু বাড়ে? এক্স ওয়ান এক্স টু পরিমাণ। আর ওয়াই দ্রব্যের উৎপাদনটা আমার কি হলো? কমে গেল। কতটুকু কমে গেল? ওয়াই ওয়ান ওয়াই টু পরিমাণ। তাহলে পি থেকে কিউ বিন্দুতে গেলে এক্স দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পায়, ওয়াই দ্রব্যের উৎপাদন হ্রাস পায়। এক্স দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পায় এক্স ওয়ান এক্স টু পরিমাণ, আর ওয়াই দ্রব্যের উৎপাদন হ্রাস পায় ওয়াই ওয়ান ওয়াই টু পরিমাণ। তাই এই এক্স ওয়ান এক্স টু পরিমাণ এক্স দ্রব্যের সুযোগ ব্যয় হলো ওয়াই ওয়ান ওয়াই টু পরিমাণ ওয়াই দ্রব্য। বোঝা গেছে? জি স্যার।
তো এটা সাধারণত এই এক্স ওয়াই এ বি সি ডি দিয়েই আসে। যদি সংখ্যা দিয়ে আসতো তাহলে ব্যাখ্যা করা আরো সহজ হতো, তখন সংখ্যা দিয়ে বলতে পারতাম দ্রুত। তো আসলে সংখ্যা দিয়ে এটা আসে না, x1 x2 এই এ বি সি ডি ই এফ এই বিন্দুগুলো দিয়েই দেওয়া থাকে। তো তোমরা কি বুঝতে পারছো সূচক ব্যয় কিভাবে ব্যাখ্যা করবে? জি স্যার। পারা যাবে? স্যার কোনো কোশ্চিন? সবাই বুঝতে পারছো? জি স্যার। কোশ্চিন করার জন্য কিন্তু লাইভ ক্লাস। যদি কোনো কোশ্চিনই না থাকে তাহলে লাইভ ক্লাস করে কি লাভ? হ্যাঁ, অবশ্যই কোশ্চিন করতে হবে। আর না বুঝে কখনোই বলবা না যে বুঝছি, জিজ্ঞেস করবা যে স্যার এটা বুঝি নাই, না বুঝে চুপচাপ থাকবা না, ঠিক আছে? না বুঝলে তো পড়াই হবে না। আর ইকোনমিক্সের বিষয়গুলো হলো যদি তুমি বুঝতে পারো তাহলে লিখতে পারবে, আর যদি না বুঝো তাহলে লিখতে পারবে না। আর বুঝতে পারলে ওটা দ্বিতীয়বার পড়া লাগবে না। ইকোনমিক্সের সবগুলো টপিকস আসলে মুখস্থ করার কিছু নাই, সবগুলো বুঝে পড়ার বিষয়। যদি বুঝতে পারো তাহলে লিখতে পারবে, আর সারা জীবন মুখস্থ করলে এটা লিখতে পারবে না। আমরা যে সুযোগ পেয়ে ব্যাখ্যা করলাম এটাকেও মুখস্থ করে লিখতে পারবে? জি না স্যার। সম্ভব না, কখনোই সম্ভব না। যদি না বুঝো এটা কখনোই মুখস্থ লেখা সম্ভব না। আর দুনিয়ার যত পড়া আছে আর্টসের সব মুখস্থ করে লিখতে পারবা, এই ইকোনমিক্সের এই বিষয়গুলো কিন্তু মুখস্থ করে লেখার মতো না, বুঝেছে? তো অবশ্যই বুঝতে হবে। যদি বুঝতে পারো দেন তোমার ব্যাখ্যা করাটা খুবই ইজি হবে, এবং এই উদ্দীপকের মধ্যেই বা চিত্রের মধ্যেই সব উত্তর লেখা আছে, জাস্ট আমাকে দেখে দেখেই লিখতে হবে। আমি কি কোনো মুখস্থ কিছু বলছি বা বানিয়ে কিছু বলছি? কিছুই বলি নাই, এখানে যা আছে যা দেখতে পাচ্ছি তাই বলতেছি, তাই না? জি স্যার। তো এই জন্যই বুঝতে হবে, যদি না বুঝো তাহলে আসলে লিখতে পারবে না। আর যদি বুঝতে পারো তাহলে তোমার কাছে ব্যাখ্যা করাটা সবচেয়ে সহজ হবে, এবং এই চিত্রে যা আছে এটা দেখে দেখেই আসলে আমরা বর্ণনা করব। তো এটাই ছিল অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। তো সুযোগ ব্যয় হলো 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। 3 ধরনের। তো সুযোগ ব্যয় যে 3 ধরনের সেগুলো কি একটু জেনে নেই। সুযোগ ব্যয় 3 ধরনের। 1, ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। দ্বিতীয়টা হলো ক্রমহ্রাসমান। আর 3 নাম্বার হলো স্থির সুযোগ ব্যয়। তো এই 3টা সম্পর্কে আমরা এখন জানব, যে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় কি, ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় কি, আর স্থির সুযোগ ব্যয় কি। তো প্রথমত আমরা এই স্থির সুযোগ ব্যয় দিয়ে শুরু করি, তারপরে এটা পড়বো, তারপরে এটা পড়বো, বুঝতে সুবিধা হবে। বোঝার সুবিধার্থে আগে এটা দিয়ে শুরু করব, স্থির সুযোগ ব্যয়। তো স্থির সুযোগ ব্যয় কি? যে এরকম ধরো আমার এই একটা নির্দিষ্ট পরিমাণ জমি আছে, তো অর্ধেক জমিতে ধান চাষ করলাম, অর্ধেক জমিতে গম চাষ করলাম, ধান হয় 100 মণ। তাহলে দেখো আমার এই জমিটাতে আমি অর্ধেক জমিতে ধান চাষ করলাম, ধান উৎপাদন হলো 100 মণ, আর গম চাষ করলাম, গম উৎপাদন হলো 60 মণ। 60 মণ। আচ্ছা, আমি ধানের উৎপাদন বাড়াইলাম, ধানের উৎপাদন বাড়ায় কতটুকু করলাম? স্যার স্ক্রিনটা ক্লিয়ার দেখা যাইতেছে না, ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা, এটা মাঝে মাঝে নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সির কারণে হয়তো বা হতে পারে, কোনো অসুবিধা নেই। এটা আমার এখানে হওয়ার কথা না, কারণ আমার এখানে হাই স্পিডই আছে। আহ, তোমাদের ক্ষেত্রে হতে পারে হয়তো বা। একটু আগে ঠিক হয়েছিল, এখন আবার আগের মতন হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক হয়েছিল। আচ্ছা, এখন? এখন স্যার একটু আগে ফুল ঠিক হয়ে গেছিল। আচ্ছা, হতে পারে। একটু নিচের দিকে লেখলে স্যার ভালো হতো। ওকে ওকে ওকে, দেন। আচ্ছা, আমি এগুলো মুছে দিলাম। ঠিক আছে, দেখা যায়, এখন দেখা যায়? জি স্যার। জি জি স্যার। স্যার। তাহলে দেখো আমি আমার এই সম্পূর্ণ জমিতে অর্ধেকটাতে ধান আর অর্ধেকটাতে গম উৎপাদন করছি। ধান উৎপাদন হলো মোট 100 মণ, আর গম উৎপাদন হলো 60 মণ। আমি ধানের উৎপাদন এবার বাড়াইলাম, বাড়িয়ে 110 মণ করলাম। তাহলে ধানের উৎপাদন যদি বাড়াই তাহলে গমের উৎপাদন কমবে না? জি জি স্যার। স্যার। ওকে, ধরো গমের উৎপাদন কমে 50 মণ হলো।
তাহলে আবার ধানের উৎপাদন বাড়িয়ে 120 করলাম, গমের উৎপাদন কমে 40 হয়ে গেল। আবার যদি ধানের উৎপাদন বাড়ায় 130, গমের উৎপাদন কমে 30 মণ হলো। তাহলে দেখো তো প্রতি ক্ষেত্রে ধানের উৎপাদন কতটুকু করে বাড়ছে? 10 করে স্যার। 10 করে। প্রতি ক্ষেত্রে ধানের উৎপাদন বৃদ্ধি পেয়েছে 10 মণ। আর প্রতি ক্ষেত্রে গমের উৎপাদন কমছে কতটুকু? 10 10 মণ। মণ করে। 10 মণ। তাহলে দেখো তো ধানের উৎপাদন 10 মণ বাড়ানোর জন্য গমের উৎপাদনও ঠিক 10 মণেই কমে গেল। 10 মণ কমাতে হবে। তবে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ধরে নিতে হবে ধানের মূল্য আর গমের মূল্য সমান। বুঝা গেছে? না হলে কিন্তু আবার অপরচুনিটি কস্ট সেম হবে না। ধানের দাম যদি কম হয়, গমের দাম যদি বেশি হয়, তখন অপরচুনিটি কস্ট ওলটপালট হয়ে যাবে। ধরে নিতে হবে মূল্য সমান। তাহলে দেখো প্রতি ক্ষেত্রে 10 মণ ধানের উৎপাদন বাড়ানোর জন্য 10 মণ গমের উৎপাদন হ্রাস পেয়েছে। আবারও 10 মণ ধানের উৎপাদন বাড়ানোর জন্য গমের উৎপাদন 10 মণ কমে গেছে। তাহলে দেখো তো আমার অপরচুনিটি কস্ট সব সময় কি আছে? 10 মণ বাড়ালে 10 মণ কমে, 10 মণ বাড়ালে 10 মণ কমে। তার মানে একটা দ্রব্যের উৎপাদন যতটুকু বাড়াই, অপর দ্রব্যের উৎপাদনটা ঠিক তার সমান পরিমাণে হ্রাস পায়। একটা দ্রব্যের উৎপাদন যতটুকু বাড়াইতে চাই, অপর দ্রব্যের উৎপাদনটা তার সমান পরিমাণে কমে যায়। তাহলে অপরচুনিটি কস্টটা কি হচ্ছে সেক্ষেত্রে? সব সময় সমান থাকতেছে। আর এটাকে বলা হচ্ছে স্থির সুযোগ ব্যয়। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এক্ষেত্রে লেখচিত্রটা কিরকম হয়? লেখচিত্রটা হবে ঠিক এরকম একটা সরল রেখা। যে এই যে এখানে যদি আমি 10, 20, 30 আর 40 এভাবে নেই, এপাশেও 10, 20, 30, 40 এভাবে নেই, তাহলে প্রতি ক্ষেত্রে কি হবে? আচ্ছা, এখান থেকে সংখ্যাগুলো ঠিক করে নিই, সংখ্যাগুলো একটু। দেখো, আমি যদি এই বিন্দুতে থাকি, পি বিন্দুতে, তাহলে তখন আমার এই যে এই পাশে কি ওয়াই দ্রব্য উৎপাদন হয় 30, আর তখন এক্স উৎপাদন হয় কত? 10। এখান থেকে যদি আমি এই বিন্দুতে আসি, তখন এক্স ওয়াই দ্রব্যের উৎপাদন কমে কত হয়? 20। আর 20 এক্স দ্রব্যের উৎপাদন বেড়ে কত হয়? 20। আবার এখান থেকে যদি আমি এই যে এস বিন্দুতে আসি এটাতে, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন কত হলো? 10। আর এক্স 10 দ্রব্যের উৎপাদন বেড়ে কত হলো? 30। 30। তাহলে দেখো তো প্রতি ক্ষেত্রে কতটুকু করে কমছে? 10 করে। 10। আর এদিকে বাড়ছে কতটুকু? 10 করে। করে। আবার এখানে কমছে 10, এদিকে বাড়ছেও 10। তার মানে প্রতি ক্ষেত্রে 10 করে কমতেছে আর 10 করে বাড়তেছে। তো এটাকে বলা হচ্ছে স্থির সুযোগ ব্যয়। তো এটা এই যে এখানে রেখার সাহায্যে আমাদেরকে নির্ণয় করে দেখাতে হয়। তো এই রেখার সাহায্যে এখানে কিভাবে নির্ণয় করে দেখাতে হয় সেটা একটু দেখো, সেটাই তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম কিউ, এটার নাম দিলাম এস। এইখানে একটা বিন্দু, এটার নাম দিলাম এ, এই বিন্দুটার নাম দিলাম। আর এইখানে একটা বিন্দু, এটার নাম দিলাম বি। তাহলে দেখো, আমি যখন প্রথম পি বিন্দুতে উৎপাদন করতেছি, তখন এক্স দ্রব্য x1 আর ওয়াই দ্রব্যটা y1 উৎপাদন হচ্ছে Y1 পি বিন্দুতে। বোঝা গেছে? জি স্যার। ওকে। কিউ বিন্দুতে যখন উৎপাদন করতেছি, তখন এক্স দ্রব্যটা x2 পরিমাণ আর ওয়াই দ্রব্যটা y2 পরিমাণ উৎপাদন হচ্ছে। আর এস বিন্দুতে এটা x3 আর এটার নাম দিলাম আমি y3। Y3। তাহলে আমি ধারাবাহিকভাবে দেখি, পি থেকে কিউ এ গেলে দেখো তো ওয়াই দ্রব্যের পরিবর্তন কতটুকু? এইটুকু না? এই যে এখানে y1 y2 আর এইটুকু কি সেম না? y1 y2 আর এইটুকু একই কিনা বলো? একই। জি স্যার। এই y1 y2 এর পরিবর্তে আমি কি এপি লিখতে পারি? জি স্যার। গুড। হ্যাঁ, লেখা যায়। এই এপিটা কি? ওয়াই দ্রব্যের পরিবর্তন। তাহলে এই যে ওয়াই দ্রব্যের পরিবর্তন এপি। আচ্ছা, তখন এক্স দ্রব্যের পরিবর্তন কি? এই যে x1 থেকে x2 তে গেছে না? তো এইটুকু সমান সমান কি আমি এটুকু লিখতে পারি? জি কিউ স্যার। লেখা যায়। এ কিউ লেখা যায়। ভেরি গুড। তাহলে এ কিউ এটা হলো এক্স দ্রব্যের পরিবর্তন।
তাহলে এই ওয়াই দ্রব্যের পরিবর্তনকে এক্স দ্রব্যের পরিবর্তন দ্বারা যদি ভাগ করি তাহলে এটা ক্রমহ্রাসমান হবে না ক্রমবর্ধমান হবে না স্থির হবে সেটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এইটা সমান সমান আসলে হবে 1। কেন? এটা এইদিকে ওই যে সংখ্যা দিয়ে যখন ব্যাখ্যা করলাম তখন এটারও পরিবর্তন কত ছিল 10, আর এইদিকে এক্স দ্রব্যের পরিবর্তনটাও কত ছিল 10, তার মানে এটাও ছিল 10, অর্থাৎ এইটা আর এটা কি সমান ছিল। তাহলে সমান। এটা আর এটা যখন সমান হয় তাহলে ভাগফলটা কি হবে 1, 1 আর ভাগফল যদি 1 হয় তাহলে সেই সুযোগ ব্যয় এটাকে বলা হচ্ছে স্থির সুযোগ ব্যয়। বোঝা গেছে? এর মানে হলো এক্স দ্রব্যের পরিবর্তন অর্থাৎ এইটা, আর সরি ওয়াই দ্রব্যের পরিবর্তন Y অর্থাৎ দ্রব্যের এইটা পরিবর্তন। বা এপি, আর এটা হলো এক্স দ্রব্যের পরিবর্তন। তাহলে ওয়াই দ্রব্যের পরিবর্তনের সংখ্যাটাকে আমরা যদি এক্স দ্রব্যের পরিবর্তন সংখ্যা দ্বারা বা পরিবর্তনের পরিমাণ দ্বারা ভাগ করি তাহলে সংখ্যা মানটা যদি 1 এর সমান হয় তাহলে সেটাকে বলা হচ্ছে স্থির সুযোগ ব্যয়। তো শুধু এক্ষেত্রে না, আমাকে ধারাবাহিকভাবে আমাকে 2টা থেকে 3টা বিন্দু ব্যাখ্যা করতে হবে। তাহলে এবার এইখানে দেখি এই কিউ থেকে যখন এস এ আসবো, পি থেকে কিউতে আসলাম, কিউ থেকে এস এ আসবো, তখন কি হবে? তখনও এই যে আমার ওয়াই অক্ষের পরিবর্তন বা ওয়াই দ্রব্যের পরিবর্তন কতটুকু এবার? y2 y3 ওয়াই টু ওয়াই থ্রি বা বি কিউ। q আচ্ছা, এক্স দ্রব্যের পরিবর্তন কতটুকু? এক্স টু এক্স থ্রি বা bs বিএস। তাহলে এই বি কিউ আর বিএস কি সমান না? জি স্যার। স্যার বি কিউ আর বিএস সমান, অর্থাৎ বি কিউ সমান সমান কি বিএস। তাহলে এই দুটার ভাগফল কি হবে? 1 1। তাহলে আমি যখন পি থেকে কিউ এ গেলাম তখনও আমার দুটো দ্রব্যের উৎপাদনের পরিমাণের পরিবর্তনের হার কি 1 এর সমান। যখন কিউ থেকে এস এ গেলাম তখনও 1 এর সমান। এবার যদি এস থেকে আমি এই বিন্দুটার একটা নাম দিই টি, এই টি বিন্দুতেও যদি আসি তখনও আমার এই লম্ব অক্ষের পরিবর্তন আর এই যে ভূমি অক্ষের পরিবর্তন অর্থাৎ ওয়াই দ্রব্যের পরিবর্তন আর এক্স দ্রব্যের পরিবর্তনের ভাগফলটা কি হবে? তখনও 1 এর সমান হবে। তাহলে প্রতি ক্ষেত্রে এই যে ওয়াই দ্রব্যের পরিবর্তন আর এক্স দ্রব্যের পরিবর্তনের অনুপাতের মান কত? 1। তাহলে যদি সব ক্ষেত্রেই 1 হয় তাহলে এটাকেই বলা হচ্ছে স্থির সুযোগ ব্যয়। তাহলে এস থেকে টিতে গেলে ওয়াই দ্রব্যের পরিবর্তন কত? এস থেকে এক্স থ্রি, এস এক্স থ্রি লিখছি, আর এক্স দ্রব্যের পরিবর্তন কত? এক্স থ্রি থেকে টি, তাই এক্স থ্রি টি লিখছি। আর এই সংখ্যা মান দুটা কি সমান? আমরা ওই যে সংখ্যা দিয়ে বললাম 10 10, তখন এই সংখ্যা মানগুলো সমান হবে। তাহলে এখানে ভাগফলটা কত হবে? 1। তাহলে এই ভাগফলটা যদি 1 থাকে তাহলে সেটাকেই বলা হচ্ছে স্থির সুযোগ ব্যয়। বোঝা গেছে? জি স্যার। তো এভাবেই ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? এই 3টা বিন্দুর পরিবর্তনের অনুপাতগুলোকে নির্ণয় করে দেখাইতে হবে। 3টা বিন্দুর পরিবর্তনের অনুপাত যদি সমান থাকে তাহলে সেটাই হলো স্থির সুযোগ ব্যয়। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, ব্যাখ্যা করতে পারবা না? স্যার পারবো স্যার। ওকে, তো এই যে ব্যাখ্যা আমি ওই যে তোমাদেরকে ক্লাস শেষেই পিডিএফটা দিয়ে দিব, এটা কিভাবে ব্যাখ্যা করা হয় সেখানে ব্যাখ্যা করা আছে। ওকে, জি স্যার। আজ এই যে বুঝাই দিলাম, এই যে এইভাবেই পরিবর্তনের অনুপাতগুলো শুধু ব্যাখ্যা করতে হবে। পারা যাবে না? ব্যাখ্যা বলে দিতে হবে। ইনশাআল্লাহ স্যার। আমরা যদি পি বিন্দুতে উৎপাদন করি এক্স উৎপাদন ও এক্স ওয়ান, ওয়াই উৎপাদন ও ওয়ান, পি থেকে কিউ বিন্দুতে গেলে এক্স এর উৎপাদন হয় ও এক্স টু, ওয়াই এর উৎপাদন হয় ওয়াই টু। তাহলে পি থেকে কিউ এ আসলে এক্স এর উৎপাদন কতটুকু পরিবর্তন হয়? এপি। আর ওয়াই এর উৎপাদন কতটুকু পরিবর্তন হয়? এ কিউ। এই দুইয়ের অনুপাত সমান সমান 1। কেন? এপি আর এ কিউ পরস্পর কি সমান। এখানে লিখে দিতে হবে যে এপি সমান সমান এ কিউ, তাহলে ভাগফল হবে 1। এবার কিউ থেকে যদি এস এ যাই তাহলে এক্স দ্রব্যের উৎপাদন কত হয়? ও এক্স থ্রি। ওয়াই দ্রব্যের উৎপাদন কত হলো? ও ওয়াই থ্রি। তাহলে এক্স দ্রব্যের উৎপাদন কমলো এটুকু আর ওয়াই এর উৎপাদন বাড়লো এটুকু। তাহলে এই দুটার ভাগফল কি হবে? 1। কেন? এই যে বি কিউ আর বি এস এই দুইটা সমান। আবার এস থেকে যদি টিতে যাই তাহলে এক্স দ্রব্যের উৎপাদন এবার সর্বোচ্চ কত? টি পর্যন্ত। আর ওয়াই দ্রব্যের উৎপাদন কত হয়? 0। তাহলে এখান থেকে এখানে আসার কারণে ওয়াই দ্রব্যের উৎপাদন এতটুকু পরিবর্তন হলো এস এক্স থ্রি, আর এক্স দ্রব্য এতটুকু পরিবর্তন হলো এক্স থ্রি থেকে টি। তাহলে এই দুটার অনুপাত হবে 1। কেন? এইটা আর এটা সমান। এটাই হলো
স্থির সুযোগ ব্যয়। উভয় ক্ষেত্রে পরিবর্তনের হারগুলো কি সমান, অর্থাৎ একটা বাড়ানোর জন্য অপরটার ছেড়ে দেওয়ার হার বা অনুপাত সবসময় কি থাকে, স্থির থাকে বা 1-এর সমান থাকে। এই জন্য এটাকে বলা হচ্ছে স্থির সুযোগ ব্যয়। ক্লিয়ার, বোঝা গেছে? জি স্যার। ওকে, আচ্ছা, এই যে এই রেখাটা আছে, এইখানে সুযোগ ব্যয়টা হলো ক্রমবর্ধমান। এই রেখাটাতে সুযোগ ব্যয় কি ক্রমবর্ধমান। কিভাবে, আমি একে আবার বোঝাচ্ছি। দেখো বিন্দুগুলো খুব কাছাকাছি হচ্ছে। এ আর এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম পি, এক্স আর এটা হলো ওয়াই। এবার কিউ বিন্দুতে যদি যাই, x1 এটার নাম দিলাম কিউ, এটার নাম দিলাম y1। এবার যদি এই বিন্দুতে আসে, এখানে এটা অনেক কাছে হয়ে গেছে, একটু সরাই দিই এইভাবে, এই এটার নাম দিলাম আর, আর এইটার নাম দিলাম বি। তাহলে এটা হলো x2, এটা হলো y2। তাহলে দেখো ফার্স্ট টাইম আমরা ধরো পি বিন্দুতে উৎপাদন করতেছি, তাহলে পি বিন্দুতে এক্স দ্রব্য কতটুকু উৎপাদিত হয়, এক্স ও এক্স, ও এক্স আর ওয়াই উৎপাদন হয় কতটুকু, ও ওয়াই। ঠিক আছে? পি থেকে যদি কিউ এ যাই, এক্স দ্রব্যের উৎপাদন হয় কতটুকু, ও এক্স ওয়ান ও এক্স ওয়ান, আর ওয়াই দ্রব্য উৎপাদন হলো কতটুকু, ও ওয়াই ও ওয়াই ওয়ান। তাহলে পি থেকে কিউতে আসার কারণে এক্স দ্রব্যের উৎপাদন বাড়ছে না? জি স্যার। কতটুকু বাড়ছে, এক্স এক্স ওয়ান এক্স এক্স ওয়ান। তো এইটা না বলে আমি এই যে এইটা দেখাইতে পারি না? জি স্যার। খুবই মানে সহজ হয়। এটার নাম দিলাম হলো যে ই। তাহলে কি, এক্স দ্রব্যের উৎপাদন বাড়লো ই কিউ, আর ওয়াই দ্রব্যের উৎপাদন কতটুকু কমলো, পি পিই। এই যে এটুকু ওয়াই থেকে ওয়াই ওয়ান। তো এটাকে আমি কি বলবো, পিই বা ইপি। তাহলে আমি কি অনুপাত দেখাবো, ওয়াই দ্রব্যের পরিমাণটা বা ওয়াই দ্রব্যের পরিবর্তনটা উপরে, আর এক্স দ্রব্যের পরিমাণের পরিবর্তনটা নিচে। নিচে। ঠিক আছে? জি স্যার। বোঝা গেছে কিনা? জি স্যার। আচ্ছা, হ্যাঁ বলো। আচ্ছা, তাহলে দেখো ওয়াই দ্রব্যের পরিবর্তনের পরিমাণটা হবে উপরে, এক্স দ্রব্যের পরিবর্তনের পরিমাণটা হবে নিচে। এখন বলো তো, এই ইপি আর ইকিউ এর মধ্যে কোনটা বড়, এইটা বড় না এটা বড়? ই কিউ বড় স্যার। ই কিউ বড়, গুড। তাহলে এখানে আমরা কি দেখতেছি, যে ই কিউটা ইপি এর চেয়ে বড়। এখানে দেখেই বুঝতে পারতেছি, সংখ্যাগত হলে তো আরো ক্লিয়ার হইতো। দেখেই বুঝতে পারতেছি যে ইপিটা ছোট, ই কিউটা বড়। তাহলে নিচের সংখ্যাটা কি বড়, আর উপরের সংখ্যাটা কি ছোট। ছোট। তাহলে উপরে যদি ছোট সংখ্যা থাকে আর নিচে যদি বড় সংখ্যা থাকে, সেটাকে যদি ভাগ করি, তাহলে ভাগফলটা কি একের চেয়ে বড় হবে না ছোট হবে? ছোট হবে। একের চেয়ে ছোট হবে। তার মানে এটা একের চেয়ে ছোট হলো, এই ভাগফলটা, এই ভাগফলটা হলো 1 এর চেয়ে ছোট। এবার কিউ থেকে আর বিন্দুতে যদি যাই, কিউ থেকে আর, কিউ থেকে আর বিন্দুতে গেলে দেখো তো এক্স দ্রব্যের উৎপাদন কতটুকু বাড়লো, এটুকু না? জি স্যার। আর ওয়াই দ্রব্যের উৎপাদন কতটুকু কমলো, এইটা। বুঝতে পারছো কি বলো? কিউ জি স্যার। থেকে যখন আমরা আর বিন্দুতে আসব, এক্স দ্রব্যের উৎপাদন কতটুকু বাড়বে, এটুকু না? হ্যাঁ। আর ওয়াই দ্রব্যের উৎপাদন কতটুকু কমবে, এটুকু। ইউ এফ। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে অনুপাতটা কি হবে বলো, ওয়াই দ্রব্যের অনুপাতটা উপরে, আর এক্স দ্রব্যের মানটা কি নিচে। এখন বলো এই দুটোর মধ্যে, এই যে এফ কিউ আর এফ আর, এই দুটোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট?
এফ কিউ বড়, আর এফ FR আর ছোট। বড়, এফ কিউ বড় এফ আর ছোট, তার মানে এফ কিউটা এফ আর এর চেয়ে বড়। তাহলে উপরে বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা, তাহলে ভাগফলটা কি হবে? অনেক চেয়ে বড়। 1 এর চেয়ে বড়। গুড। তাহলে দেখো প্রথমে 1 এর চেয়ে ছোট ছিল, তারপরে 1 এর চেয়ে বড় হলো, বড়। এরপরে এই রেখাটা মানে শেপটা এমন হবে যে এর পরেরটা 1 এর চেয়ে আরো অনেক বেশি বেশি বড় হবে। বোঝা গেছে? তাহলে দেখো তো, এই যে সূচক ব্যয়ের হারটা প্রথমে 1 এর চেয়ে ছোট ছিল, এক সময় 1 এর সমান হবে, তারপরে 1 এর চেয়ে বড়, তারপরে 1 এর চেয়ে আরো বড়। তাহলে যত আমি একটা দ্রব্যের উৎপাদন আমি বাড়াচ্ছি, তত আমার সূচক ব্যয়ের অনুপাতটা কি হচ্ছে? ক্রমান্বয়ে বাড়ছে। বৃদ্ধি পাচ্ছে। তা এখানে এটাকে বলা হচ্ছে ক্রমবর্ধমান সূচক ব্যয়। এর মানে হলো যে আমি এক্স দ্রব্যের উৎপাদন যতটুকু বাড়াবো, ওয়াই দ্রব্যের উৎপাদনটা তার চেয়ে অনেক বেশি পরিমাণে ছেড়ে দিতে হবে। এক্স দ্রব্যের উৎপাদন যদি 5 একক বাড়াই, ওয়াই দ্রব্যের উৎপাদন তার চেয়ে বেশি 7 একক ছেড়ে দিতে হবে। এরপরে আবারও এক্স দ্রব্যের উৎপাদন যদি আমি 5 একক বাড়াই, ওয়াই দ্রব্যের উৎপাদন এবার প্রায় 10 একক ছেড়ে দিতে হবে। এভাবে আমি এক্স দ্রব্যের উৎপাদন যত বাড়াবো, আমার ওয়াই দ্রব্যের উৎপাদনটা তত বেশি বেশি পরিমাণে ছেড়ে দিতে হবে। তাহলে তখন আমার সূচক ব্যয়টা হলো ক্রমান্বয়ে বর্ধমান। তার মানে এক্স দ্রব্যের উৎপাদন একটা বাড়ালে ওয়াই দ্রব্যের উৎপাদন তার চেয়ে বেশি পরিমাণে ছেড়ে দিতে হচ্ছে। এটাকে বলা হচ্ছে ক্রমবর্ধমান সূচক ব্যয়। বোঝা গেছে? স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার এখানে তো আমরা এক্স দ্রব্যের মানে উৎপাদন বাড়াইছি আর ওয়াই দ্রব্যের উৎপাদন কমাইছি, তাহলে FR কেন ছোট আর FQ কেন বড়? এক্স দ্রব্যের উৎপাদন বাড়াইলাম, সরি, এক্স দ্রব্যের উৎপাদন কতটুকু বাড়ছে তুমি দেখেই বলো, এখান থেকে এখানে কতটুকু বাড়ছে? FR পরিমাণ। এফআর পরিমাণ। আর ওয়াই দ্রব্যের উৎপাদন রেখাটাই বলতেছে কতটুকু কমছে, ও তার চেয়ে অনেক বেশি হ্যাঁ, কমে গেছে। এই যে কিউ থেকে এই যে এফ এ নেমে আসছে, অর্থাৎ এই যে ওয়াই 1 থেকে ওয়াই 2 তে নেমে আসছে। হুম। তার মানে এই সংখ্যাগুলো যদি সমান হয়, ধরো এটাও 10, এটা 20, এটা 30, এটা মনে করো 40, তাহলে এই দিকে দেখো, এই দিকে সংখ্যাগুলো কিরকম হবে? এটা 10, এটা 20, এটা 30, এটা 40, তাহলে এখান থেকে এটা 10 কমছে। হুম। ঠিক আছে? কিউ থেকে যখন আরে আসছে দেখো তো 30 থেকে 20-এ নেমে আসছে, তার মানে ওয়াই হ্যাঁ, দ্রব্যের হ্যাঁ, 10 উৎপাদন বেশি কমে গেছে। আগে কমছিল 10টা, এইবার আরো বেশি কমে গেছে, 20টা ছাড়তে হয়েছে, কিন্তু এক্স দ্রব্য তো 10টাই বাড়ছে। তাহলে প্রথমত এক্স দ্রব্য 10টা বাড়ানোর জন্য আমার ওয়াই দ্রব্য ছাড়তে হয়েছিল কয়টা? 40 থেকে 30, 10টা। এরপরে আবারও এক্স দ্রব্য মনে করো 10টাই বাড়াইলাম, আমার ওয়াই দ্রব্য কয়টা ছাড়তে হইলো? 20টা। এরপরে যদি আমি আবারও এক্স দ্রব্য 10টাই বাড়াই, ওয়াই দ্রব্য হয়তো এবার আমার 25টা ছাড়তে হবে। তার মানে আমার সুযোগ ব্যয়টা ক্রমান্বয়ে কি হচ্ছে? বাড়তেই আছে। প্রথমত সুযোগ ব্যয় ছিল 10, তারপরে সুযোগ ব্যয় হলো 20, তারপরে সুযোগ ব্যয় হচ্ছে 25। এটাকে বলা হচ্ছে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। আর এই যে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা, মূলবিন্দুর দিকে অবতল যে উৎপাদন সম্ভাবনা রেখাটা সবসময় পড়ি, এইটাতে সুযোগ ব্যয়টা হলো ক্রমবর্ধমান। বুঝতে পারছো? বুঝতে জি ওকে। স্যার। এবার সর্বশেষ, ক্রম হ্রাসমান কখন হয়? তা আমরা উৎপাদন সম্ভাবনা রেখার আরো একটা ধরন পড়ছিলাম, মনে আছে? কিরকম ধরন পড়ছিলাম বলো তো? উত্তল। মূলবিন্দুর দিকে উত্তল, অর্থাৎ কেমন ছিল? তাদের মতো। পেটটা ভিতরে। এই যে এরকম ছিল। ঠিক আছে? ওকে, তাহলে এটা আমি সংক্ষেপে বুঝাই দিচ্ছি তোমাদেরকে। ওকে, ডিতে যদি যাই, তাহলে দেখো সংক্ষেপে শুধু রেখাটাকে দাগগুলা দিয়ে বুঝাই দিই। এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম কিউ, এটার নাম দিলাম এক্স, এটার নাম দিলাম ওয়াই, আর এটার নাম ডি। আমি যদি এ বিন্দু থেকে বিতে যাই, এ থেকে বিতে যাই, তাহলে আমার এক্স দ্রব্যের পরিবর্তন কতটুকু? এটুকু না? জি স্যার। জি স্যার। আর ওয়াই দ্রব্যের পরিবর্তন কতটুকু? এটুকু। এপি। তার মানে এপি ভাগ পিবি। এখন বলো তো, এইটা বড় না এটা বড়?
এপি বড়। এপি বড়, তাহলে উপরের সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা কি ছোট, ভাগফলটা কি হবে? একের চাইতে বড় হবে। একের চাইতে বড়। এইবার বি থেকে যদি সিতে যাই, দেখো তো তাহলে আমার এটার পরিবর্তন কতটুকু আর এটার পরিবর্তন কতটুকু? এটার নাম দিব কি, আর নাম দিলাম। তাহলে এক্স দ্রব্যের পরিবর্তন হবে এইটুকু আর ওয়াই দ্রব্যের পরিবর্তন হবে এইটুকু। তাহলে ওয়াই দ্রব্যের পরিবর্তন কি, বি আর, আর এক্স দ্রব্যের পরিবর্তন কত, আর সি, আর সি বা সি আর। এখানে প্রায় দুটাই সমান না? হ্যাঁ তাহলে যদি দুটাই সমান হয় তাহলে কত হবে, 1। এবার দেখো সি থেকে যদি ডিতে যাই, তাহলে ওয়াই দ্রব্যের পরিবর্তন কতটুকু, এইটুকু না? সি সি থেকে ডিতে যাওয়ার কারণে সি ওয়াই, তাই না? আর এক্স জি দ্রব্যের স্যার। পরিবর্তন কতটুকু, এইটুকু, ওয়াই ডি ওয়াই, ওয়াই ডি। এবার বলো তো কোনটা বড়? এখানে বড় ডি ওয়াই হচ্ছে বা ওয়াই ডি বড়। ওয়াই ডিটা বড়, অর্থাৎ নিচের সংখ্যাটা বড় আর উপরের সংখ্যাটা কি ছোট, তাহলে ভাগফলটা কি হবে? ছোট, একের একের চাইতে থেকে ছোট তাহলে হবে। প্রথমে আমার ছোট। সুযোগ ব্যয় ছিল কি, 1 এর চেয়ে বেশি, হুম, তারপরে সুযোগ ব্যয় তারপরে কি হলো, 1 এর সমান, সমান হলো তারপরে সুযোগ ব্যয় কি হলো, 1 এর চেয়ে আরো কম। এক, অনেক তাহলে ক্রমান্বয়ে সুযোগ ব্যয় আমার কি কমছে, ছোট, এটাকে বলা হচ্ছে কমছে। ক্রম হ্রাসমান সুযোগ ব্যয়। সুযোগ। বোঝা গেছে? জি স্যার। স্যার আমার হ্যাঁ বলো। ডেল ওয়াই কি সবসময় উপরে থাকবে? হ্যাঁ, ওয়াই এর পরিবর্তনটা সবসময় উপরে। এটা আসলে তুমি একটা কথা বলি, সেটা হলো এখানে দেখো আমি যখন এ থেকে বি তে যাচ্ছি তখন এখানে একটা ত্রিভুজের মতো কল্পনা করতেছি। এই যে এটা কিন্তু একটা ত্রিভুজ আসলে, এই যে এটা। আবার বি থেকে যখন সিতে যাচ্ছি তখন এটাও কিন্তু একটা ত্রিভুজের মতো হয়ে গেছে। সিতে যখন ডিতে যাচ্ছি এটাও কিন্তু একটা ত্রিভুজের মতো হয়ে যাচ্ছে। বোঝা গেছে? তো প্রতি ক্ষেত্রে এই যে এটা হলো লম্ব আর এটা হলো ভূমি, এটা হলো লম্ব, এটা হলো ভূমি, এটা হলো লম্ব, এটা হলো ভূমি। তাহলে উপরে হয় লম্ব অক্ষের পরিবর্তন বা লম্ব, আর নিচে হয় ভূমি। আর ভূমি। লম্ব ভাগ ভূমি এটাকে বলা হয় টেন থিটা। টেন থিটাকে বলা হয় একটা রেখার ঢাল, আর রেখার ঢালটাই তার সুযোগ ব্যয় নির্দেশ করে। বোঝা গেছে? রেখার ঢালের পরিবর্তনটা তার সুযোগ ব্যয় নির্দেশ করে। যদি রেখার ঢাল ক্রমান্বয়ে কমে তাহলে সুযোগ ব্যয় হলো ক্রম হ্রাসমান। ঠিক আছে? জি স্যার। স্যার, ওকে, আজকে তাহলে এখানে শেষ করি এই সুযোগ ব্যয় সম্পর্কিত। আর আজকে আমি অবশ্যই একটু পরে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিব গ্রুপে। তোমরা সেই হোমওয়ার্কটা অর্থাৎ সৃজনশীল আকারে দিব, শুধু গ আর ঘ দিব আজকে। তোমরা সেটা আমাকে কালকে করে পাঠাবে। আর কি বলবো, তোমাদের গত দিনে ক্লাসটা দিতে দেরি হয়ে গেছে, আজকে দিব ইনশাল্লাহ। আর এরপর থেকে ইনশাল্লাহ দেরি হবে না আর। তো দেরি হওয়ার জন্য সরি। ঠিক আছে? ক্লাসটা একটু আগাই নিলে ভালো হয়, কাজ অনেক ঘুম ধরে স্যার এই সময়টাতে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এর পরবর্তীতে থেকে তো ঠিক আছে, সবাই স্যার ভালো ক্লাস থাকো, রুটিন সুস্থ কি স্যার থাকো। দিয়ে দিছে? হ্যাঁ বলো। স্যার স্যার আমাদের যে আমি 2 দিন পর 2টা ক্লাস পরে ইয়া কোর্সটা আমাদের ভর্তি হয়েছে, তো স্যার ক্লাস রুটিনটা তো আমি জানি না, ক্লাস রুটিনটা স্যার একটু দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, পোস্টে দিয়ে দেয় দিব। না ওকে, এখনো। সমস্যা নাই, গ্রুপে পরে পোস্টে যে দিয়ে দিব। সমস্যা হবে, ক্লাস রুটিনটা স্যার একটু দিলে ভালো হতো। ওকে ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, সেটাই। সবাই ভালো থাকো, গুড নাইট, আল্লাহ হাফেজ। ঠিক আছে।